নিজের আর্মি হওয়ার স্বপ্ন বাদ দিয়ে হামজা একসময় ঢুকে পড়ে পাকিস্তানের ভয়ঙ্কর ডাকাত দলের মধ্যে। নিজের দেশকে বাঁচাতে ছদ্মবেশে সে একের পর এক পাকিস্তানের সকল ষড়যন্ত্র ভেস্তে দিতে থাকে, আর একটা সময় রহমান ডাকাতকে খুন করে নিজেই হয়ে ওঠে সেই ডাকাত দলের প্রধান। এই সব কিছুর মধ্যে সে তার ভালোবাসাকেও খুঁজে পায়, আর এই সবই আমরা দেখেছিলাম ধুরন্ধরের প্রথম পার্টে। তবে হামজার আসল পরিচয় কি, কেনই বা সে তার আর্মি হওয়ার স্বপ্ন বাদ দিয়ে এই গোপন মিশনে নাম লেখালো, সেই সবই আমরা জানতে পারবো ধুরন্ধর 2-তে। চলুন তাহলে আর দেরি না করে আজকের এক্সপ্লেনেশন শুরু করা যাক। শুরুতেই আমাদেরকে হামজা অর্থাৎ যোগিন্দর সিং রঙ্গিকে দেখানো হয়, যে কিনা আর্মি ক্যাম্পে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। এখানে আমাদেরকে যোগিন্দরের পুরো পরিবারকে দেখানো হয়। আমরা জানতে পারি যে তার বাবা অলরেডি আর্মিতে ছিল, আর তার মৃত দাদাও একজন আর্মি অফিসার ছিল, অর্থাৎ তারা সবাই আর্মি পরিবার থেকে এসেছে। তাই ছোটবেলা থেকেই যোগিন্দরেরও ইচ্ছা ছিল আর্মিতে গিয়ে একজন সম্মানিত আর্মি অফিসার হওয়ার। এখানে আমরা আরো জানতে পারি যে যোগিন্দরের দুটো ছোট বোন আছে, তারা বর্তমানে পড়াশোনা করছে, আর তাদেরকে দেখে মনে হচ্ছিল যে তাদের পরিবারটা খুব সুখী একটা পরিবার। এখান থেকে দৃশ্য পরিবর্তন হয়। আমরা দেখতে পাই যোগিন্দর তার বন্ধু পঙ্কজের সাথে কোথাও একটা যাচ্ছে। দেখা যায় পঙ্কজ তাকে নিয়ে চলে যায় উত্তরপ্রদেশ, আর সেখানে গিয়ে তারা লতিফ আহমেদ নামের একজনের সাথে দেখা করে। তাদের কথাবার্তা শুনে আমরা জানতে পারি যে পঙ্কজ আসলে এই লতিফ আহমেদের কাছ থেকে অনেক নেশা জাতীয় দ্রব্য নিতে এসেছে। শুধু তাই নয়, সে তার কাছ থেকে একটা AK-47ও চায়। এখানে বলে দেই পঙ্কজ মূলত এই নেশা জাতীয় দ্রব্যগুলো স্মাগলিং করার কাজ করত, তাই সে এখানে এসেছে। তো লতিফ আহমেদ তাকে পাকিস্তান থেকে এই দ্রব্যগুলো ইন্ডিয়াতে এনে দিত। এভাবেই তাদের ধান্দা চলতো, আর সেগুলো তাদের অন্য ডিলারের কাছে পৌঁছে দেওয়ার কাজ করত। তবে আজকাল এই কাজে অনেক বিপদ বেড়ে গেছে, তাই পঙ্কজ লতিফ আহমেদের কাছ থেকে একটা AK-47 রেখে দেয়, যাতে করে তার উপরে কোনো বিপদ আসলে সে তার মোকাবেলা করতে পারে। আর এটা ভেবেই লতিফ তাকে বন্দুক দিয়েও দেয়। যাক, এরপরই আমাদেরকে দেখানো হয় রাতের বেলার দৃশ্য। পঙ্কজ এবং যোগিন্দর মিলে একটা লাইটিং করা বাড়ির সামনে গিয়ে দাঁড়ায়। এটা একটা বিধায়কের বাড়ি ছিল। তখন পঙ্কজ যোগিন্দরকে জিজ্ঞেস করে সে কি ঠিক করে ফেলেছে, সত্যিই কি সে এমনটা করতে চায়। যোগিন্দর জানায় হ্যাঁ চায়। সে কি করতে চাচ্ছে তা তো আমরা একটু পরেই জানতে পারবো। এরপরই সে পঙ্কজের কাছ থেকে সে AK-47 বন্দুকটা নিয়ে নেয়, আর সরাসরি ওই বাড়ির মধ্যে ঢুকে পড়ে। যাওয়ার আগে সে তার বন্ধুকে জড়িয়ে ধরে আর বলতে থাকে যে সে হয়তো আজ এই বাড়ি থেকে ফিরে নাও আসতে পারে, তাই আগে থেকেই সে পঙ্কজকে বলে যাচ্ছে সে যেন তার ছোট বোন জাসলিনকে বিয়ে করে। সে এসব কথা কেন বলল তা তো আমরা একটু পরেই জানতে পারবো। দেখা যায় যোগিন্দর গুটি গুটি পায়ে কেউ যেন তাকে দেখতে না পায় ঠিক এমন ভাবে বাড়ির মধ্যে প্রবেশ করে। এই বাড়িতে তখন হয়তো কোনো বিয়ের অনুষ্ঠান চলছিল। তো যোগিন্দর তখন ধীরে ধীরে বাড়ির দেয়াল টপকাতে থাকে। তারপর সে খেয়াল করে যে বাড়িটার ছাদের রুমে কেউ একজন রয়েছে। সে তখন জানালা দিয়ে ভেতরে উকি দেয়, আর তখনই সে দেখে কোন একজন লোক একটা মহিলার সাথে আছে। এটা দেখে তো যোগিন্দর আচমকা দরজা ভেঙে ভেতরে ঢোকে। তাকে দেখে লোকটা অনেক রাগান্বিত হয়ে যায় আর তাকে আচ্ছা মতো গালি দিতে শুরু করে। যোগিন্দর তো বারবার তাকে একই প্রশ্ন করতে থাকে, আর তা হলো তার বোন কোথায়। কিন্তু লোকটা তো তার এই কথার কোনো জবাবই দিচ্ছিল না। সাথে সে যোগিন্দরকে বিভিন্ন ভাবে ভয় দেখানোরও চেষ্টা করছিল। অনেকক্ষণ এমনটা চলার পর এক পর্যায়ে লোকটা টেবিলের উপরে থাকা বন্দুকটা নিতে যায়, কিন্তু সেই সময়ে অনেকগুলো গুলি মেরে তার বুক একদম ঝাঁঝরা করে দেয় যোগিন্দর। আর এই গুলির শব্দ পেয়েই পুরো বাড়ি সজাগ হয়ে যায়। তখন যোগিন্দরও সবাইকে তার আসল রূপ দেখাতে থাকে। সে সেখানে শুরু করে দেয় তাণ্ডব লীলা। এখানে অনেকগুলো পুরুষ লোক ছিল, তারা সবাই মিলে যোগিন্দরকে আটকানোর চেষ্টা করছিল, কিন্তু এতগুলো মানুষও যেন যোগিন্দরের কাছে কিছুই না। সে সবাইকে এক এক করে মারতে থাকে, আর সবার কাছে একটাই প্রশ্ন করতে থাকে যে তার বোন কোথায়। সবাইকে মারার পরে সে টিটু নামের একজনের ঘরে যায়। টিটুও তখন যোগিন্দরের হাত থেকে বাঁচার জন্য অনেক চেষ্টা করছিল, কিন্তু এক পর্যায়ে যোগিন্দর তাকে ধরেই ফেলে, আর তার কাছেও একই প্রশ্ন করে যে তার বোন কোথায়, কিন্তু সেও কিচ্ছু তাকে বলে না। এর জন্য যোগিন্দর অনেক রেগে যায় আর তার নাকে গুলি করে দেয়। ব্যথায় তখন টিটু তাকে বলেই দেয় যে তার বোনকে পাম ঘরের মধ্যে আটকে রাখা হয়েছে। এই কথা শুনেই যোগিন্দর অনেক বেশি রাগান্বিত হয়ে যায় আর টিটুকে সেখানেই মেরে ফেলে। সে এখানে থাকা সব পুরুষ লোকগুলোকে মেরে ফেলেছিল, বাচ্চা বা মহিলার দিকে সে কোনো আঁচড়ই দেয়নি।
এরপরে দেখা যায় ওই বাসা থেকে রক্তাক্ত অবস্থায় বন্দুক নিয়ে সে পাম ঘরের দিকে রওনা হয়। সেখানে এসে দরজা খুলে এসে দেখতে পায় তার বোন সারা গায়ে রক্তমাখা অবস্থায় একটা শিকল দিয়ে বাঁধা। তাকে দেখেই বোঝা যাচ্ছে যে তার উপর শারীরিক নির্যাতন হয়েছে। দুজনেই তখন অনেক কান্নাকাটি করতে থাকে। এর কয়েকদিন পরেই কাঠগড়ায় তোলা হয় যোগিন্দারকে। সে পুলিশের কাছে নিজে থেকেই আত্মসমর্পণ করেছিল তার বোনকে ওই রাক্ষসদের হাত থেকে বাঁচানোর পর। তখন বিচারকের সামনে যোগিন্দারের উকিল সবাইকে জানাতে থাকে যে কেন যোগিন্দার এই তাণ্ডব লীলা চালিয়েছে। সে বলতে থাকে যে কিছুদিন আগে ওই বিধায়কদের সাথে যোগিন্দারের বাবার জমি নিয়ে ছোট একটা ঝামেলা হয়েছিল, আর তার কারণে যোগিন্দারের বাবাকে ওই বিধায়ক পরিবারের সবাই মিলে অনেক বেশি মারধর করে। এরপর তাকে একটা গাছের সাথে ঝুলিয়ে মেরে ফেলে। তাছাড়া তারা সেখানেই থামে না, যোগিন্দারের একটা বোনকেও তুলে নিয়ে যায় আর তার উপর শারীরিক নির্যাতন চালায় আর তাকেও মেরে ফেলে। আর তার ছোট বোন জাসলিনকে শারীরিক নির্যাতন করে তাদের পাম ঘরে আটকে রাখে। এই ঘটনার সময় যোগিন্দার ছিল আর্মি ট্রেনিং এ। তার মা এই ঘটনার পরে থানায় গেলে তাদের কেসটাও পুলিশ নেয় না। আর যখন তারা সঠিক বিচার পাচ্ছিল না তখনই যোগিন্দার নিজের হাতে আইন তুলে নেয়। একদিনের মধ্যে পরিবারের সাথে এত কিছু ঘটে যাওয়ার জন্য স্বাভাবিকভাবেই তার মস্তিষ্ক একদম স্বাভাবিক অবস্থায় ছিল না। এসব শুনে তখন বিপক্ষের উকিল বলে ওঠে যে কারণেই হোক না কেন যোগিন্দার যে কাজটা করেছে সেই কাজের জন্য মাত্র 7 বছরের সাজা কোনোভাবেই কাম্য নয়। সে একটা পরিবারের সবগুলো পুরুষ লোককে মেরে ফেলেছে, পরিবারটা একদম অচল হয়ে গেছে। এই কাজের জন্য তার ফাঁসি হওয়া উচিত। বিচারক তখন দুই পক্ষের কথা শুনে অন্য একদিন শুনানির ডেট দিয়ে দেয়। এভাবেই কেস আরো 2 বছর চলতে থাকে। এখন আমাদেরকে দেখানো হয় আজ যোগিন্দারকে একটা জেল থেকে অন্য জেলে ট্রান্সফার করা হচ্ছে। পুলিশের গাড়ি তখন নীরব একটা রাস্তা দিয়ে যাচ্ছিল, চারিদিকে ছিল শুধু ধান ক্ষেত। ঠিক তখনই আমরা দেখতে পাই তাদের উপরে হামলা হয়ে যায়। দুই দিক থেকে 2টা গাড়ি এসে তাদেরকে ঘিরে ধরে। এরপর গাড়ি থেকে অনেকজন বের হয়ে এলোপাথারি গুলি করতে থাকে। এতে পুলিশরা অনেক বেশি ভয় পেয়ে যায়। তারা কি করবে কিছুই বুঝতে পারছিল না। এমন অবস্থায় কয়েকজন লোক যোগিন্দার যে গাড়িতে ছিল সেই গাড়িতে উঠে পড়ে আর যোগিন্দারকে নিজেদের গাড়িতে তুলে নিয়ে সেখান থেকে চলে আসে। এর কিছুক্ষণ পরই দেখানো হয় যোগিন্দারকে একটা রুমের মধ্যে আনা হয়েছে। তার মুখোশ খোলার পর সে তার সামনে একটা লোককে দেখতে পায়। লোকটা তাকে বলতে থাকে যে তার তো এবার ফাঁসি হয়ে যাবে, তো সে কি করতে চায়। যোগিন্দার তার সাথে কোনো কথাই বলছিল না, সে কিছুই বুঝতে পারছিল না। কিছুক্ষণের মধ্যেই সেখানে অজয় সান্যাল চলে আসে। সে হচ্ছে ডিরেক্টর অফ আইভি। তাকে দেখে অবশ্য যোগিন্দার চিনতে পারে। তখন অজয় যোগিন্দারকে বলতে থাকে যে তার হয়তো বা ফাঁসি হয়ে যাবে, তার জীবন এখানেই শেষ হয়ে যাবে, কিন্তু সে যদি তার একটা কথা শোনে তাহলে তার পরিবারকে দেখাশোনা করার দায়িত্ব অজয়ের। তাদের ভরণ পোষণ সবকিছু অজয় দিবে, যোগিন্দারকে শুধু তার কথা শুনতে হবে। তখন যোগিন্দার বলতে থাকে যে তার বাবা দাদা দুজনই আর্মিতে ছিল, সেও আর্মিতেই ট্রেনিং করতে গিয়েছিল। তারা পুরো পরিবার দেশের প্রতি অনেক লয়াল। এর পরিণাম সে কি পেল? তার বাবাকে দিনে দুপুরে হত্যা করা হলো, তার বড় বোনের উপর শারীরিক নির্যাতন করে তাকেও হত্যা করা হলো, ছোট বোনের সাথেও একই কাজ করে তাকে আটকে রাখা হলো। তারপরে তার মা যখন কেস করতে গেল সেটাও নেওয়া হলো না। তাহলে দেশের জন্য যে তারা এত আত্মত্যাগ করলো, সেই দেশ তাদেরকে কি দিল? এজন্য দেশের উপর থেকে তার ভরসা একদম উঠে গেছে। তার মুখে এমন কথা শুনে অজয় তখন তাকে কিছু কথা শোনায়। সে তাকে বলে যে দেশ তার সাথে অনেক খারাপ করেছে, কিন্তু সে জানে যোগিন্দারের মধ্যে অনেক দেশপ্রেম রয়েছে আর তাকে এখন দেশের জন্যই কিছু কাজ করতে হবে। সে কাজ নিশ্চয়ই ফাঁসির শাস্তির থেকে কোনো অংশে কম না, কিন্তু এই কাজে যদি তার মৃত্যু হয় তাহলে তাকে কেউ ক্রিমিনাল হিসেবে জানবে না, তাকে সবাই দেশপ্রেমিক হিসেবে জানবে। এই কথাগুলো শুনে কেন যেন যোগিন্দার তার কথা মতো কাজ করতে রাজি হয়ে যায়। এরপর এখান থেকে কয়েক মাস কেটে যায়। যোগিন্দারকে দেখে এখন চেনার কোনো উপায় নেই। তার চুল এবং দাড়িগুলো সে বড় বড় বানিয়ে ফেলেছে। তখন তার সাথে অজয় দেখা করতে আসে আর তাকে কি কি করতে হবে সেই সব সম্পর্কে জানাতে থাকে। এখান থেকে যোগিন্দারকে পাঠানো হয় আফগানিস্তানের একটা শহরে। সেখানে একটা হোটেলের মধ্যে তার জায়গা হয়। সে সেখানে থাকে আরো কয়েক মাস। এখন তার বেশভূষা পুরোপুরি মুসলমানের মতো হয়ে গেছে, এমনকি তাকে মুসলমানিও করাতে হয়েছিল। এখানে আরো কিছুদিন কাটানোর পরে যোগিন্দার এসে পৌঁছায় পাকিস্তানে। তার পরের কাহিনী তো আমাদেরকে গল্পের প্রথম পর্বেই দেখানো হয়েছিল, আর এর প্রথম পর্বের এক্সপ্লেনেশন আমাদের চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, আপনারা চাইলে আগে সেটা দেখে আসতে পারেন। তো এখান থেকে গল্প বর্তমান সময়ে চলে আসে। জানা যায় মারা গেছে রহমান ডাকাত। পুরো এলাকায় তখন দুঃখের মহল ছেয়ে গেছে। রহমানের মৃত্যুর জন্য যে যোগিন্দারই দায়ী এটা এখানকার কেউ জানে না।
তারা সবাই মনে করেছিল যে রহমানকে মেরেছে আসলে এসপি আসলাম চৌধুরী। এজন্য সবার রাগ তখন তার উপরেই ছিল। রহমান ডাকাতের মৃত্যুর পরে তার উত্তরসূরি হবে ওজায়ের বালোচ। রহমানের শেষ কার্য সম্পন্ন করার পরে সবাই এসে সেখানে একত্রিত হয়। তো আমরা তো জানি পাকিস্তানে আসার পরে যোগিন্দারের নাম হয়ে গিয়েছিল হামজা, তাই আমরা তাকে এখন থেকে হামজা বলেই সম্বোধন করব। দলের সবাই একত্রিত হওয়ার পরে হামজা উজায়েরকে রহমানের চেয়ারে বসায় আর তাকেই পুরো লাহোরিতে রাজ করার জন্য বলে। অন্যদিকে দেখা যায় রহমানের মরে যাওয়ার পরে এরশাদ পাপ্পু নিজেকে লাহিড়ির বাদশা বলে মনে করতে শুরু করে। তার লোকজনকে নিয়ে সে রাস্তায় বেরিয়ে অনেক ভাব নিতে থাকে। এই খবরটা হামজা উজায়ের কান পর্যন্ত পৌঁছে দেয়। হামজা তাকে বলতে থাকে যে সে খবর পেয়েছে আরশাদ এসপি আসলামকে রহমানকে খুন করার জন্য বলেছিল। এই কথা শুনে উজায়ের রক্ত তো টকবক করে ফুটতে থাকে। সে তো ভেবেছিল প্রথমে আসলামকে মারবে, কিন্তু এই কথা শোনার পর সে আরশাদকে এখনই মারবে বলে ঠিক করে। তার যেন আরো বেশি রাগ হয়, এজন্য রহমান তাকে অনেক ড্রিঙ্ক করাতে থাকে। ওজার তখন তাদের লোকদেরকে আদেশ দিয়ে দেয় যে তারা যেন এখনই যেখান থেকে হোক এরশাদকে খুঁজে বের করে। হামজা তখন সবাইকে নিয়ে লাহোরিতে বেরিয়ে পড়ে। সব জায়গায় তারা মানুষ মারতে থাকে আর সবার কাছে একটাই প্রশ্ন করতে থাকে, এরশাদ কোথায়? এদিকে তখন আমাদেরকে দেখানো হয় আসলাম সেই ঝামেলার কাছেই ছিল। তাকে তার বস কল করে বলে এরশাদের লোকেদের মধ্যে যেন একজনও বেঁচে না থাকে, কিন্তু এসপি আসলাম তো রহমানদের বিরুদ্ধে ছিল, তাহলে তাকে কেন এমন নির্দেশ দেওয়া হলো? আর সেও কেন এই নির্দেশে রাজি হয়ে গেল তা তো আমরা একটু পরেই জানতে পারবো। এদিকে দুই পক্ষের মধ্যে ফাইট চলছিল একদম পুরো দমে। এরশাদ এদিকে তাকে খোঁজার ব্যাপারটা জানতে পারলে সে অনেক বেশি ঘাবড়ে যায়। তখনই দেখানো হয় মিনিস্টার জামাল তাকে কল করে আর তাকে বলতে থাকে যে সে এখন কোথায় আছে। তাকে তো রহমানের লোকেরা পাগলের মতো খুঁজছে, তাকে পেলেই আজ মেরে ফেলবে। এরশাদ তখন তার কাছে কোথাও লুকানোর জন্য সাহায্য চায়। জামাল তাকে বলে যে সে তার জন্য পুলিশের গাড়ি পাঠিয়ে দিচ্ছে, যেটা রাস্তায় কেউ আটকাতে পারবে না। তারা সেই গাড়িতে করে সরাসরি যেন জামালের দুধের ফ্যাক্টরিতে চলে আসে, ওখানে কেউ তাকে খুঁজে পাবে না। এরশাদ ভালো মনে জামালের কথা মতো দুধের ফ্যাক্টরিতে চলে আসে, কিন্তু সেখানে আগে থেকে অপেক্ষা করছিল উজায়ের আর হামজা। অর্থাৎ জামাল এরশাদের সাথে 2 নাম্বারই করেছে। এখানে আসার সাথে সাথেই এরশাদ এবং তার ভাইকে বেধড়ক মারতে শুরু করে দেয় হামজারা। মারতে মারতে তাকে একদম অর্ধমৃত করে দেওয়া হয়। তারপর তাকে গাড়ির সাথে বেঁধে মহল্লার মধ্যে নিয়ে আসা হয়। উজায়ের তখন সবার সামনে বলতে থাকে যে তার ভাইকে মারার শাস্তি কি হতে পারে তা সে সবার সামনে দেখাবে। এটা বলেই সে এরশাদের ঘাট থেকে মাথা এক কোপে আলাদা করে দেয়। এরপর তার মাথা নিয়ে সে সবার সামনে ফুটবল খেলতে থাকে। এই সবকিছু তখন হামজা চুপি চুপি তার ফোনে রেকর্ড করে নেয়। সে তখন এটা আর একজনকে পাঠিয়ে দেয়। আমরা এরপর দেখতে পাই ভিডিও চতুর্দিকে ভাইরাল হয়ে গেছে। তাদের প্রদেশের মন্ত্রী ইকবাল জামাল এবং এসপি আসলামকে ডেকে পাঠায় আর জামালকে অনেক উল্টোপাল্টা কথা শুনিয়ে বলতে থাকে যে সে যে এলাকার মিনিস্টার, সে এলাকাতে এমন ঘটনা হয়েছে আর সে একবার থামানোর চেষ্টাও করেনি। এই কাজ তো কোনোভাবেই মেনে নেওয়া যায় না। কেউ কারো মাথা কেটে ফুটবল খেলবে, এটা তো ঠিক নয়। এর জন্য ওজায়েরকে মরতে হবে। কিন্তু জামাল তাকে বলতে থাকে যে একে তো রহমান মারা গেছে, এখন যদি উজায়েরকেও মেরে ফেলা হয় তাহলে অনেক ঝামেলা সৃষ্টি হবে। আর রহমানের লোকেরা একবার যদি তাদের বিরুদ্ধে হয়ে যায় তাহলে তারা আর কোনো নির্বাচনে জয়ীও হতে পারবে না, কারণ সর্বোচ্চ ভোট তাদের রহমানের লোকেদের থেকেই আসে। তাই তাদের উচিত এখন ওজায়েরের নামে একটা কেস করে দেওয়া, যাতে করে সে যাবজ্জীবন কারাদণ্ডে থাকে। তার কথা শুনে প্রদেশের মন্ত্রী এমনটাই করবে বলে ঠিক করে। আর তাছাড়া তাদেরকে কোনোভাবে এখন মিডিয়ায় ওজায়েরের খবরটার থেকে দৃষ্টি সরাতে হবে। আর এর জন্য তারা 5 জন বালক ছেলেদেরকে ধরে নিয়ে এনকাউন্টার করবে। এতে মিডিয়া শান্ত হবে আর এরপর তারা ওজায়েরের বিরুদ্ধে অ্যাকশন নেবে। তাকে প্রথমে জেলে ঢুকাবে আর তারপর জেলের মধ্যেই তাকে মেরে ফেলবে। এদিকে দেখানো হয় এরশাদকে মারার পরেও উজায়ের কোনোভাবে শান্ত হচ্ছিল না। সে এখন এসপি আসলামকে মারতে চায় আর যে কোনোভাবে তার মাথা ঘাট থেকে আলাদা করে দিতে চায়। কিন্তু হামজা তাকে বুঝিয়ে বলতে থাকে যে তার বিরুদ্ধে ওয়ারেন্ট বের হয়ে গেছে আর তাকে ধরার জন্য কোনো সাধারণ পুলিশ আসবে না, বরং স্পেশাল ফোর্স আসবে। তারা তাকে টেনে এখান থেকে নিয়ে যাবে, কেউ তাদেরকে আটকাতে পারবে না আর তাকে নিয়ে গিয়ে সেখানেই মেরে ফেলা হবে। এখন বাঁচতে হলে উজায়েরকে স্পেশাল ফোর্স আসার আগেই এখান থেকে পালাতে হবে। যদি তারা সবাই বেঁচে থাকে তাহলে রহমানের মৃত্যুর প্রতিশোধ তারা পরবর্তীতেও নিতে পারবে। কিন্তু এখানে জানা যায় হামজা আর জামিল গোপনে একসাথে কাজ করছে আর তারা চায় কোনোভাবে উজায়েরকে গ্রেফতার করাতে।
শেষ পর্যন্ত উজায় তাদের কথা মতো এখান থেকে পালিয়ে দুবাইয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে আমরা দেখতে পাই এসপি আসলাম কয়েকজন বালক ছেলেকে ধরে নিয়ে গিয়ে তাদেরকে নির্মমভাবে হত্যা করে। সেই ছেলেগুলোর মধ্যে একজন ছিল বালকদের প্রধানের ছেলে, সে তাকেও মেরে ফেলেছিল। এরপর আমাদেরকে আবারও উজায়েরকে দেখানো হয়। আমরা দেখতে পাই উজায়ের নিরাপদে করাচি থেকে দুবাই পৌঁছে গেছে, কিন্তু তারপরেও এয়ারপোর্টে দুবাই পুলিশ তাকে গ্রেফতার করে নেয়। উজায়ের গ্রেফতার হওয়ার পরে লিয়ারিতে আর এমন কেউ থাকে না যে কিনা এই জায়গা শাসন করতে পারবে। কিন্তু তখনই সামনে আসে হামজা। সে জামিলকে বলে তার পিএপি পার্টি এখন ডুবে যেতে চলেছে, এখন তাদেরকে এমএমপি মুসলিম মুভমেন্ট পার্টিকেই সমর্থন করতে হবে। শুধু হামজা না, বরং জামিলকেও তাদেরকে সাপোর্ট করতে হবে, কারণ ক্ষমতায় থাকতে হলে তাদেরকে এমএমপি কে সাপোর্ট করতেই হবে, এছাড়া কোনো উপায় নেই। জামিলও তখন তার কথা মেনে নেয়, কারণ পাকিস্তানে সেই শাসন করতে পারে যার করাচির উপরে নিয়ন্ত্রণ থাকে, আর পুরো করাচি নিয়ন্ত্রণ করে লিয়ারি। এরপর আমাদেরকে দেখানো হয় নির্বাচন সামনে আসতেই এমএমপি খুব বেশি শক্তিশালী হয়ে ওঠে, আর শেষ পর্যন্ত তারাই জিতে যায়। আর এই জয়ের পুরো কৃতিত্ব যায় হামজা আর জামিলের কাছে, ফলে তারা তখন আরো বেশি ক্ষমতাশালী হয়ে যায়। লিয়ারির বাদশা হয়ে যাওয়ার পরে হামজা শ্রেণী বালুচের কাছে যায়, আর সেখানে শ্রেণী হামজাকে শেরে বালুচের উপাধি দেয়, যে উপাধি আগে রহমান ডাকাত পেয়েছিল। এরপর গল্প খুব দ্রুত এগোতে থাকে। এখন হামজা পুরো লিয়ারির নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে, সবাই এখন তাকে অনেক বেশি মান্য করে। রহমানের থেকেও বেশি হয়তো সাপোর্টার হামজার জন্য ছিল। হামজার ওয়াইফ এলিনাও অনেক বেশি খুশি ছিল, তাদের একটা ছেলেও হয়েছিল, আর তারা একটা নতুন লাক্সারিয়াস বড় বাড়িতেও শিফট করেছে। এভাবেই তাদের জীবন যাচ্ছিল আর কি। এরপর আমাদেরকে দেখানো হয় মেজর ইকবালকে। সে বাড়ি ফেরার পরে তার বাবা ব্রিগেডিয়ার তাকে খুব বকাঝকা করতে থাকে আর অনেক গালাগাল দিতে থাকে, কারণ তার মতে মেজর ইকবাল কোনো কাজেরই না। আসল ব্যাপার হলো 2014 সালে ভারতের বিজেপি সরকার ক্ষমতায় এসেছে এবং দেশের প্রধানমন্ত্রী হয়েছে নরেন্দ্র মোদী। এ কারণেই মেজর ইকবালের বাবা তাকে খুব বকাঝকা করে, আর তাকে বলে যে সে তো বলেছিল ভারতের সবকিছু নাকি আইএসআই নিয়ন্ত্রণ করে, কে প্রধানমন্ত্রী হবে কে মন্ত্রী হবে সবকিছু আইএসআই ঠিক করে। কিন্তু ইকবালের অযোগ্যতার জন্য এখন সেখানে সবকিছু বদলে যাচ্ছে, আর ইকবাল এখানে থেকে কিছুই করতে পারছে না, তার তো কোনো ক্ষমতাই নেই। এসব উল্টোপাল্টা কথা বলতে থাকে সে, কিন্তু ইকবাল কোনো রিয়াক্ট করে না, সে চুপচাপ তার সব কথা শোনে। এবার আমরা দেখতে পাই মেজর ইকবাল হামজাকে নিজের কাছে ডাকে। সে হামজাকে বলতে থাকে যে সে যেভাবে কাজ করেছে আর পুরো লিয়ারির উপরে যেভাবে নিয়ন্ত্রণ নিয়েছে, তাতে বড় সাহেবের নজর এখন তার উপর পড়েছে। সে তার সাথে দেখা করতে চায়। তো এই বড় সাহেবকে সেটা এখনো পর্যন্ত আমাদেরকে দেখানো হয়নি, কিন্তু সে ইকবালের সাথে মিলে কখন কি কাজ করতে হবে, ইন্ডিয়ার বিরুদ্ধে কি কি করতে হবে, সেই সবকিছু বলছিল, আর সব তার আদেশেই চলছিল। তো এই কথা বলার পরে ইকবাল হামজাকে নিয়ে হোয়াইট হাউসে চলে যায়, সেখানে বড় সাহেবের সাথে তার দেখা করিয়ে দেওয়ার জন্য। হামজা তো এই প্রথমবারের জন্য তার সাথে দেখা করবে, তাই সে অনেক বেশি নার্ভাস ছিল। এরপরই আমাদেরকে দেখানো হয় এই বড় সাহেব আর কেউ নয়, বরং দাউদ ইব্রাহিম, যে এখন অনেক বেশি বয়স্ক আর অসুস্থ। তবুও বিছানায় শুয়ে এসে পাকিস্তানের অনেক বড় বড় সিদ্ধান্ত নেয়, এমনকি ভারতে কখন কি ঘটবে তাও সে ঠিক করে। সম্প্রতি সে একটা পরিকল্পনা করেছে, ভারত থেকে কিছু লোক পাকিস্তানে আসবে আর তারা এখান থেকে প্রচুর মাদক নিয়ে যাবে, কারণ করাচিতে এই মাদকের দাম অনেক কম, কিন্তু সেই একই মাদক ভারতে পৌঁছালে তা অনেক বেশি দামে বিক্রি হয়। এই টাকা দিয়ে তারা অস্ত্রও কিনতে পারবে, তাই মাদকগুলোকে বর্ডার পার করানোর দায়িত্ব দেওয়া হয় হামজাকে, আর তার সাথে এসপি আসলামকেও রাখা হয় যাতে কোনো ধরনের সমস্যা না হয়, আর হলেও যাতে সে সামলে নেয়। যদিও হামজা মাদকের ব্যবসা করে না, তবুও বড় সাহেবের আদেশ বলে তাকে সেটা মানতে হয়। তাছাড়া বড় সাহেব তার উপরে অনেক বেশি ইমপ্রেস ছিল। সে হামজাকে বলতে থাকে যে তার মধ্যে সে নিজের জোয়ান বয়সের ছাপ দেখতে পায়। সে জানে হামজা নিশ্চয়ই এই কাজটা অনেক ভালো করে করতে পারবে, তার হামজার উপর বিশ্বাস আছে। এরপর আমরা দেখতে পাই ভারত থেকে যারা আসবে তাদের রিসিভ করতে হামজাকে এয়ারপোর্টে যেতে হয়েছে। সেখানে গিয়ে সে সেই লোকগুলোকে দেখে একদমই অবাক হয়ে যায়, কারণ সেই লোকদের মধ্যে ছিল একজন তার শৈশবের বন্ধু পঙ্কজ। পঙ্কজকে দেখে হামজা অনেক বেশি ভয় পেয়ে যায়, কারণ যদি সে তাকে একবার চিনে ফেলে তাহলে সবকিছু শেষ হয়ে যেতে পারে। আর তাছাড়া তার অনেক কষ্টও লাগতে থাকে যে সে যার কাছে তার ছোট বোনকে দিয়ে এসেছিল সে এখন পর্যন্ত এই মাদক ডিলিং এর কাজ করে যাচ্ছে। তো হামজা অনেক বেশি ভয় পাচ্ছিল, কিন্তু তবুও সে সাহস করে চোখে সানগ্লাস পরে আর পঙ্কজের সাথে দেখা করে আর তার সাথে কথা বলে। কিন্তু দেখা যায় পঙ্কজ তো তাকে একদমই চিনতে পারে না। এতে তখন হামজার মাথায় অনেক প্রশ্ন ঘুরপাক খায়।
সে পঙ্কজকে এত বছর পরেও চিনতে পেরেছে, কিন্তু সে কিভাবে তাকে চিনতে পারলো না। যাক, এরপর তারা সেখান থেকে সরাসরি ইকবালের কাছে চলে আসে। এখানে তারা মাদকের ডিল করতে থাকে। মেজর ইকবাল তাদেরকে নিয়ে যায় জহুর মিস্ত্রির কাছে। এটা সেই লোক যে কিনা আগেও কান্দাহার প্লেন হাইজ্যাকের সাথে জড়িত ছিল আর ভারতকে নিয়ে উস্কানিমূলক কথা বলেছিল যে হিন্দুরা খুবই ভীতু টাইপের হয়ে থাকে, এবং সে হুমকি দিয়েছিল যে ভারতীয়রাও যদি তাদের কিছু করতে পারে তাহলে যেন করে দেখায়, তারা তাদের পাশেই থাকে, তারা যেন চলে আসে আর যা পারে তা যেন করে। আর এখানেই জানা যায় জহুর মিস্ত্রি পুরো মাদক ব্যবসাটা নিয়ন্ত্রণ করে আর বিপুল পরিমাণ মাদক ভারতে পাঠায়। হামজা তখন তাকে খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করছিল। যাক, এরপরই ডিল ফাইনাল হলে হামজা পঙ্কজ আর তার দুই সঙ্গীকে নিজের বাড়িতে নিয়ে আসে, যেখানে হামজা তাদেরকে পার্টি দিচ্ছিল। সেখানে এসপি আসলামও উপস্থিত হয়। সবাই মিলে তখন মাদক কিভাবে সীমান্ত পার করা হবে সেটা নিয়েই আলোচনা করছিল। এই সময় পঙ্কজ অনেক বেশি নেশায় পড়ে যায়। সে তখন হামজাকে এসে বলে সে যেন তাকে ওয়াশরুম পর্যন্ত নিয়ে যায়। হামজাও তাকে ওয়াশরুম কোথায় তার প্রথমে চিনিয়ে দেয়, কিন্তু পঙ্কজ তাকে বলতে থাকে যে এই অবস্থায় তার ওয়াশরুম চিনে যাওয়া অনেক কঠিন, তাই সে যেন তার সাথে চলে। হামজা তখন বেশ ভয়তে ভয়তে তার সাথে যায়। দুজনই তখন ওয়াশরুমে ছিল, আর তখনই পঙ্কজ হঠাৎ হামজাকে চিনে ফেলে আর বলে সে কত বছর ধরে এখানে আছে, তার কি বাড়ির কথা একদমই মনে পড়ে না। এই কথা শুনে তখন হামজা অনেক অবাক হয়ে যায়। সে তখন পঙ্কজের কাছে নিজের মা এবং পরিবারের খোঁজ জানতে চায়। পঙ্কজ তাকে জানায় তার মা ভালো আছে আর সে হামজার বোনকে বিয়েও করেছে, এমনকি তাদের দুটো বাচ্চাও রয়েছে। হামজা তখন পঙ্কজকে বলে সে তো এখন সন্ত্রাসী হয়ে গেছে, আগে তো সে এত খারাপ ছিল না, তাই তো সে তার বোনের দায়িত্ব তার উপর দিয়ে এসেছিল। পঙ্কজ তখন তাকে পাল্টা বলে যে সে নিজেই তো পাকিস্তানে থাকছে আর পঙ্কজকে সন্ত্রাসী বলছে। এরপর হামজা তাকে বলে সে যেন এই মাদকের ডিল বাতিল করে দেয়, কারণ এই ডিল হলে ভারতের অনেক বড় ক্ষতি হবে। কিন্তু পঙ্কজ তো তার কোনো কথাই শোনে না, তাই তাদের মধ্যে এবার তর্ক বিতর্ক শুরু হয়ে যায়। সে হামজাকে বলতে থাকে যে পাকিস্তান থেকে তার ভারতের জন্য এত কেন কষ্ট হচ্ছে, সে কি তাহলে একজন এজেন্ট? হামজা তখন পঙ্কজকে এসব কথা বলা থেকে থামানোর চেষ্টা করে, কিন্তু পঙ্কজ তো অনেক বেশি নেশায় ছিল, তাই সে তখন হামজার উপরে আক্রমণ করে বসে। হামজা তাকে থামানোর অনেক চেষ্টা করে, কিন্তু এই ধস্তাধস্তির মাঝেই পঙ্কজ হুট করে মারা যায়। হামজা তো তাকে কোনোভাবে মারতে চায়নি, আসলে এটা ছিল এক প্রকার দুর্ঘটনা। পঙ্কজ মারা যাওয়ার পরে হামজা অনেক বেশি ভয় পেয়ে যায়। সে বুঝতে পারছিল না যে এখন সে কি করবে, কারণ বাইরে থেকে সবাই যদি জানতে পারে যে হামজা এর মৃত্যুর সাথে কোনোভাবে জড়িত, তখন তারা হামজার সত্যিটা জেনে যাবে। ঠিক তখনই সেখানে আসে ওমর। আমরা জানতে পারি সেও ভারতেরই একজন এজেন্ট। সে আর হামজা একসাথেই কাজ করছিল। তো ওমর সেখানে এসে এই সব কিছু হয়ে গেছে দেখে হামজাকে বলতে থাকে যে তার বেঁচে থাকা এখন অনেক বেশি ইম্পর্টেন্ট, ওমরের কাজ এখানেই শেষ, তাই ওমর এখন এই কাজের দায়ভার নিবে। সে হামজাকে বলে যে হামজা যদি এখন কোনোভাবে মারা যায় তাহলে তাদের এই মিশন এখানেই শেষ হয়ে যাবে, যেটা সে কখনোই হতে দিতে পারে না। সে আরো বলে হামজা যেন কখনো তাকে না বলে বেরলির এক ছোট্ট পকেট মার আজ দেশের কাজে দিবে, এটাই তো অনেক তার জন্য। হামজা তখন তার এসব কথা শুনে অনেক কান্নাকাটি করতে থাকে, কিন্তু তাকে তখনই সেখান থেকে বাইরে বেরিয়ে আসতে হয়। আসলে একটা মিশনে গেলে কত কিছু স্যাক্রিফাইস করতে হয়, তাই না? বিশেষ করে যারা আন্ডার কভার এজেন্ট থাকে তাদের। তো এরপর দেখানো হয় একজন কাজের লোক ওয়াশরুমে এসে পঙ্কজের লাশ পড়ে থাকতে দেখতে পায়। এটা দেখে চিৎকার করে উঠলে সবাই সেখানে চলে আসে। ওমর তার পাশেই বসেছিল। সবাই তখন তাকে ধরে ফেলে। তারা মনে করে ওমরই পঙ্কজকে খুন করেছে, আর সবাই এটাও বুঝে যায় যে ওমর একজন ভারতীয় এজেন্ট। তখনই আলম ওমরকে জিজ্ঞাসাবাদ করতে থাকে, কিন্তু সেই সময় হামজা এসে ওমরকে গুলি করে মেরে ফেলে। তখন আলম অর্থাৎ সেখানে থাকা পুলিশ অফিসার বলতে থাকে যে হামজার এমনটা করা উচিত হয়নি। ওমর ভারতীয় এজেন্ট হলে তারা তাকে বাঁচিয়ে রেখে অনেক ইনফরমেশন বের করতে পারত। তখন হামজা চিৎকার করে বলে যে তার বাড়িতে তার নিজের অতিথিকে মারার একটাই শাস্তি, আর সেটা হলো মৃত্যু। কিন্তু হামজার সাম্প্রতিক কাজগুলো দেখে ইন্সপেক্টর আলমের একটু সন্দেহ হয়। সে এসব কথা সেখান থেকে বের হওয়ার সময় এসপির কাছে গিয়ে বলতে থাকে আর জানায় যে হামজা ওমরের দোকানেই তো কাজ করত, ওমরের মাধ্যমেই তারা হামজাকে চিনতে পেরেছে, তাই তার হামজার উপর সন্দেহ হচ্ছে, হতে পারে সেও একজন ভারতীয় এজেন্ট। তখন এসপি আসলাম তাকে বলে যদি সন্দেহ হয় তাহলে সেটা পরিষ্কার করতে হবে, সন্দেহ পরিষ্কার হলে রাতে ভালো ঘুম হয় আর মনও শান্ত থাকে। এসপি আর আলম যখন এইসব কথা বলছিল তখনই এলিনা লুকিয়ে লুকিয়ে তাদের সব কথা শুনে ফেলে। এরপর তার মনেও সন্দেহ জাগে যে হামজা হয়তো সত্যি একজন ভারতীয় এজেন্ট।
তাই সে তার বাড়িতে খোঁজাখুঁজি শুরু করে দেয়। আর একসময় সেই ডায়েরিটা পায়, যে ডায়েরিতে কিনা হামজা কাকে কাকে শেষ করতে হবে এরকম অনেক লোকের নাম লিখে রেখেছিল। সেগুলো সে ইনভিজিবল কালি দিয়ে লিখেছিল, কিন্তু তার উপরে তেল পড়ে যাওয়ার কারণে সেই নামগুলো আবারও দেখা যায়। এগুলো দেখে এলিনা একদমই আশ্চর্য হয়ে যায়। সে তখন নিশ্চিত হয়ে যায় যে হামজা আসলে একজন ভারতীয় এজেন্ট। দৃশ্য চলে যায় রাতের বেলা। তখন হামজা এলিনার সামনে আসে। এলিনা তখন তার দিকে বন্দুক তাক করে বলে, যতদিন বিষয়টা ব্যবসার রাজনীতি ছিল ততদিন এলিনা চুপ ছিল, কিন্তু এখন এটা তার দেশের ব্যাপার, তাই সে আর কিছুতেই চুপ থাকবে না। হামজা তাকে বলে সে যদি তাকে মারতে চায় তাহলে মারতে পারে, কিন্তু তার আগে তার একটা কথা তাকে শুনতে হবে। সে ডায়েরিটা দেখিয়ে বলে, এখানে যাদের নাম আছে তাদের সবাই সন্ত্রাসী। এরা ভারতে অনেক ধ্বংসযজ্ঞ চালিয়েছে, একজনও নির্দোষ নয়। তাই তাদের লড়াই পাকিস্তানের সাথে নয়, বরং তাদের সাথে যারা সন্ত্রাস ছড়ায়। তারা ভারতের জন্য যতটুকু ক্ষতিকর তার থেকে অনেক বেশি পাকিস্তানের জন্য ক্ষতিকর। এই কথা শুনে এলিনা কিছুটা শান্ত হয় আর তাকে বলে এই সবকিছুর মধ্যে তার ছেলের যেন কোনোভাবে ক্ষতি না হয়। পাশাপাশি সে হামজাকে সতর্ক করে দেয় যে এসপি আসলামের এখন তার উপর সন্দেহ, তাই তাকে খুব সাবধানে থাকতে হবে। এইদিকে এসপি আসলাম জানতে পারে যে উজায়েরকে দুবাই থেকে পাকিস্তানের জেলে ট্রান্সফার করা হয়েছে। সে তখন উজায়েরকে মেরে ফেলার পরিকল্পনা করে, কিন্তু এখন তারা হামজার ব্যাপারেও সন্দেহ করছে, তাই তাকেও তারা শেষ করতে চায়। ঠিক এই সময় হামজা এসপি আসলামকে ফোন করে আর বলে সে যে রুট দিয়ে উজায়েরের উপর আক্রমণ করতে যাচ্ছে সে রুটে যেন না যায়, অন্য রুট যেন ব্যবহার করে। আসলাম বুঝতে পারে যে হামজা শ্রেণী বালুচের সাথে দেখা করেছে। যেমন করে সে হামজার বিরুদ্ধে চাল চালছে ঠিক তেমন ভাবে হামজাও আসলামের বিরুদ্ধে পরিকল্পনা করছে, কারণ হামজা শ্রেণী বালুচকে আগেই বলে দিয়েছে যে তার ছেলে এবং বাকি বালুচ ছেলেদেরকে উঠিয়ে নিয়ে গিয়ে এসপি আসলাম খুন করেছিল। এর জন্য শ্রেণী বালুচ অন্য রুটে আসলাম উজায়েরকে মারার জন্য গেলে তাকে সেখানে মেরে ফেলার পরিকল্পনা করে। এর জন্যই হামজা তাকে অন্য রুটে যাওয়ার জন্য বলে, কিন্তু এদিকে আসলাম বুঝতে পারে যে হামজা যেই রুট বলছে সেখানে গেলে সে নিজেই ফাঁদে পড়বে। তাই সে তখন উজায়েরকে মারার জন্য আলমকে পাঠায় আর নিজে অন্য পথে হামজাকে মারার জন্য বেরিয়ে পড়ে। এদিকে তখন দেখা যায় হামজার কাছে জামিলও বসেছিল। সে হামজা আর আসলামের সব কথা শুনতে থাকে। ফোনে তারা দুজনেই এখনো কথা বলে। আসলাম হামজাকে বলে যে সে যেই খেলা খেলছে তাতে সে কখনোই সফল হবে না, কিন্তু হামজা তো আগে থেকেই জানতো যে আসলাম তাকে সন্দেহ করে। সে এটা জানতো যে সে আসলামকে যে পথে যেতে বলবে সে সেই পথে নিশ্চয়ই যাবে না, তাই সে পূর্বের পথেই তার লোক ফিট করে রেখেছিল। আর আসলাম হামজার সাথে কথা বলার সময় একটা গাড়ি এসে তার গাড়ির সাথে ধাক্কা খায় আর সাথে সাথে বড় বিস্ফোরণ হয়। সেখানে এসপি আসলাম একেবারে মারা যায়। এরপর আমাদেরকে দেখানো হয় ইন্সপেক্টর আলম উজায়েরকে মারতে পারেনি, কারণ সেখানেও হামজা তার লোক ঠিক করে রেখেছিল। তবে উজায়েরের যাবজ্জীবন কারাদণ্ড হয়ে যায়। আর হামজা তখন নিজেই তার সাথে দেখা করতে যায় আর তাকে বলে তার কোনো কিছুর দরকার হলে সে যেন তাকে জানায়, আর সে তাকে বের করার জন্য সব ধরনের চেষ্টা করছে, সে যেন চিন্তা না করে। তো ধীরে ধীরে হামজার সামনে সব বাধা সরে যেতে শুরু করে। আসলামের মৃত্যুর পর সরকার তো অনেক রেগে আছে, কিন্তু কে তাকে মেরেছে তা তারা কেউ জানে না। এরপর আমরা দেখি হামজা দুবাই যাওয়ার জন্য প্রস্তুত হয়ে নেয়। দুবাই পৌঁছেই একটা হোটেলে তার দেখা হয় অজয় সান্যাল আর সুশান্ত বানসালের সাথে। সেখানে হামজা তাদেরকে পুরো তথ্য দিতে থাকে। পাকিস্তানে 500 ও 1000 টাকার জাল নোট তৈরির মেশিন আছে, আর 11,000 কোটি টাকা ইতিমধ্যে নেপালের রুট দিয়ে ভারতে ঢুকে গিয়েছে। অজয় সান্যাল আগে এটা জানতো না, কিন্তু সুশান্ত সম্প্রতি তাকে জানিয়েছে যে টাকা উত্তরপ্রদেশে পৌঁছে গেছে। হামজা বলে এই টাকার মাধ্যমে তারা কোনো ভালো মানুষকে উত্তরপ্রদেশের ক্ষমতায় বসতে দিবে না। সে আরো বলে 11,000 কোটি টাকা তো কেবল শুরু, সামনে আরো 60,000 কোটি টাকা এই একই পথে ভারতে আসবে। তখন অজয় তাকে বলে হামজা তার কাজ খুব ভালো করেই করছে, এখন তারা হামজাকে পুরো ফ্রি হ্যান্ড দিতে চায়। পাকিস্তানে সে যা করতে চায় সে যেন তাই করে, যতজন দুষ্কৃতিকারীকে মারতে চায় সে যেন মেরে ফেলে। হামজা তখন এই নতুন পাওয়ার নিয়ে আবারও পাকিস্তানে ফিরে আসে, লিয়ারির উপরে আবারও শাসন করতে শুরু করে। এরপর সে নিজের মিশনও শুরু করে দেয়। ঠিক তখনই একটা বড় খবর আসে, ভারতে 2016 সালের 8 নভেম্বর থেকে 500 এবং 1000 টাকার নোট বাতিল হয়ে গেছে। এই খবর পাকিস্তানে পৌঁছাতেই সেখানে চরম অস্থিরতা তৈরি হয়, কারণ পাকিস্তান এই নকল টাকার মাধ্যমে ভারতের সন্ত্রাসদের অর্থ যোগান দিত, আর এখন সেই ফান্ডিং একদম বন্ধ হয়ে যাবে। তাদের কাছে যে নোট বানানোর মেশিন ছিল সেটা আর কোনো কাজে লাগবে না।
এই নোট তৈরির মেশিন ছিল খান ব্রাদার্সের, আর তাদের কাছে তখনও প্রায় 60,000 কোটি টাকার স্টক ছিল। এখন তারা বুঝতে পারছিল না যে এই টাকা তারা কিভাবে কাজে লাগাবে। তাই খান তখন মেজর ইকবালকে কল করে, কিন্তু ইকবাল তাকে কোনো সাহায্য করতে পারে না। উপায় না পেয়ে খান হামজার কাছে সাহায্য চায় আর বলে এই টাকা যে কোনো ভাবেই ভারতে পাঠাতে হবে, না হলে সে মাঠে মারা যাবে। তখন হামজা তার কাছে জানতে চায় সে কোথায় আছে। খান জানায় সে তার ফ্যাক্টরিতে একা রয়েছে। এই কথা শোনার পর হামজা দ্রুত সেখানে যায় আর তাকে একা পেয়ে খুব নির্মম ভাবে হত্যা করে, সাথে সেখানে থাকা সব টাকাও পুড়িয়ে দেয়। দেখা যায় ফ্রি হ্যান্ড পেয়ে হামজা পুরোপুরি তার মিশনে নেমে পড়ে। যারা ভারতে সন্ত্রাসী ছড়িয়েছে আর যত মুজাহিদিনা সন্ত্রাসী ছিল, হামজা একে একে সবাইকে খুঁজে বের করে নির্মম ভাবে হত্যা করতে শুরু করে। পাকিস্তানের সাধারণ মানুষ জানতেই পারে না যে কে এই কাজ করছে, শুধু একের পর এক মানুষ মরতে থাকে। অন্যদিকে আলমের হামজার উপর সন্দেহ আরো বাড়তে শুরু করে, কিন্তু হামজা কিছুই স্বীকার করে না। সে নিজের কাজ চালিয়ে যায় এবং শেষ পর্যন্ত পৌঁছে যায় জহুর মিস্ত্রির কাছে। এবার সে তাকে খুব কষ্ট দিয়ে মারতে চায়, কারণ এই লোকটাই আগে কান্দাহার প্লেন হাইজ্যাকের সময় অজয় সান্যালকে অপমান করেছিল আর ভারতকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করেছিল। অন্যদিকে অজয় সান্যাল সবাইকে বলেছিল তাদের কারো কিচ্ছু হবে না, ইন্ডিয়ান সরকার তাদেরকে সহজেই নিয়ে আসবে। অজয় সান্যাল তখন ভারত মাতার জয় পড়লে কেউ জবাব দিতে পারছিল না, কারণ এই জহুর সবার দিকে বন্দুক তাক করে রেখেছিল। হামজার পর জহুরকে আহত করে ভিডিও কলে অজয়কে জহুরকে দেখাতে থাকে আর তার সামনেই একে মারতে থাকে। তখন অজয় জহুরকে বলতে থাকে যে সেদিন তার একটা কথা অসম্পূর্ণ ছিল। জহুর তখন তাদের কাছে প্রাণ ভিক্ষা চাইতে থাকে আর বলতে থাকে যে ভারত মাতার জয়। এটা বলার পরেই হামজা তাকে খুন করে। আবার দেখানো হয় মেজর ইকবাল হামজাকে কল করে আর বলতে থাকে যে বড় সাহেব তাকে ডেকেছে এবং আজই তাকে দেখা করতে বলেছে। হামজা বুঝতে পারে না যে কেন তাকে ডাকা হয়েছে, কিন্তু সে নিজের একটা শেষ পরিকল্পনা করে নেয়। সে দাউদ ইব্রাহিমকে মারতে চায়। আসলে ডিআরডিও এমন একটা বিষ তৈরি করেছে যা মানুষের ত্বকের সংস্পর্শে আসলেই সেটা তাকে নিঃশব্দে মেরে ফেলতে পারে। এটাকে সাইলেন্ট কিলার বলা হয়। হামজার কাছে এই বিষ মারা যাওয়ার আগে ওমর দিয়ে গিয়েছিল। হামজা এটা তার হাতের সাথে একটা টেপের মাধ্যমে যুক্ত করে নেয় আর ভাবে কোনোভাবে বড় সাহেব অর্থাৎ দাউদ ইব্রাহিমের ত্বকে সে এটা লাগিয়ে দিবে। তাই সে দাউদের সাথে দেখা করে। দাউদ তাদেরকে বলতে থাকে যে পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে, তাদেরকে এখন বড় কিছু করতে হবে। সে বলে লস্করে তাইবা থেকে 40 থেকে 50 জন লোক লাগবে যারা ভারতে বড় ধরনের হামলা চালাতে পারবে, কারণ 4-5 জন যদি এত ধ্বংস করতে পারে তাহলে ভেবে দেখো 40 থেকে 50 জন কতটা করতে পারবে। তো এরপরে এই লোকদেরকে অস্ত্র দেওয়ার দায়িত্ব দেওয়া হয় হামজাকে। আর যখন সবাই সেখান থেকে চলে যাচ্ছিল তখনই হামজা বড় সাহেবের সাথে হাত মেলানোর জন্য যায়, কিন্তু সেই সময় সেখানে নার্স চলে আসলে সে এই কাজে ব্যর্থ হয়। এরপর সে এলিনার কাছে যায় আর তাকে বলে আগামীকাল সে অনেক বড় কিছু করতে যাচ্ছে, হয়তো এরপর তারা আর কখনো দেখা করতে পারবে না। তাই সে এলিনাকে দেশ ছেড়ে চলে যেতে বলে। এমনকি সে তো তার জন্য টিকিটও করে দেয় আর বলে যদি বেঁচে থাকে তাহলে সেও তার কাছে চলে আসবে। অন্যদিকে দেখানো হয় মেজর ইকবাল লস্করের তাইবার লোকেদের সাথে দেখা করে আর তাদেরকে পুরো মিশন বুঝিয়ে দিতে থাকে, ইন্ডিয়ায় গিয়ে কি কি করতে হবে না হবে এই সব কিছু। এরপর সেখান থেকে 40 থেকে 50 জনকে বেছে নেওয়া হয়। সে তাদের বলে এবার পুরো ভারতকে জ্বালিয়ে দিতে হবে। এই সময় হামজা যখন বাড়ি থেকে বের হয় তখনই ইন্সপেক্টর আলম তাদের বাড়িতে যায় আর এলিনার ছেলের মাথায় বন্দুক ধরে এলিনার কাছে জিজ্ঞেস করে যে হামজা কি একজন ভারতীয় এজেন্ট। এলিনা তখন কিচ্ছু না বললেও আলম সবকিছু বুঝে যায়। তারপর সেই তথ্য ইকবালকে জানাতে যায়। ইকবাল জানতে পারে হামজা একজন ভারতীয় এজেন্ট। এদিকে ইকবাল তার বাসায় ছিল। তার বাবা যে কিনা তাকে সবসময় অপমান করত সেই একই কাজ আবারও করছিল। তাকে অনেক আজে বাজে কথা শোনাতে থাকে সে আর বলতে থাকে যে সে একজন অপারক ছেলে, না পেরেছে দেশের জন্য কিছু করতে আর না পেরেছে একটা ছেলে পয়দা করতে, সে তো একটা পুরুষই না। ইকবাল তো এবার আর কোনোভাবেই চুপ থাকতে পারে না। এমনিতেই সে হামজার বিষয়টা নিয়ে অনেক বেশি রেগেছিল আর তার উপর তার বাবা যখন এসব বলে তখন সে নির্মম ভাবে তাকে হত্যা করে আর তাকে বলে তার সব কাহিনী তার মা অনেক আগেই তাকে বলেছে। সে 1 নম্বরের মিথ্যাবাদী, সবসময় বলে সে এই করেছে ওই করেছে, কিন্তু আসলে কিছুই করেনি সে। দৃশ্য চলে যায় পরের দিন। আমাদেরকে দেখানো হয় হামজা সকল অস্ত্র নিয়ে মেজর ইকবালের কাছে পৌঁছে যায়, কারণ এই অস্ত্রগুলো লস্করের তাইবা লোকেদের দেওয়ার কথা ছিল।
হামজা তো জানতো না যে ইকবাল তার সত্যিটা জেনে গেছে। এদিকে ইকবাল সবকিছু জানার কারণে আগে থেকেই পরিকল্পনা করে রেখেছে যে কিভাবে সে হামজাকে মেরে ফেলবে। হামজা সেখানে পৌঁছাতেই ইকবাল তাকে অনেক নকল টাকা দেয়। কষ্টের বদলে তাদেরকে আসল টাকা দেওয়ার কথা ছিল। তো এই বিষয়টা হামজার সহযোগী রেজওয়ান বুঝতে পেরেছিল, কিন্তু তাকে ভেতরে ঢুকতে দেওয়া হয় না, তাই সে হামজাকে এই ব্যাপারে জানাতেও পারে না। তো এখানে বলে দেই, রেজওয়ানও আসলে একজন ভারতীয় এজেন্ট, যা আগেও হামজার সাথে অনেক কাজ করেছে। এদিকে দেখানো হয় হামজাকে একা পেয়ে মেজর ইকবাল তার উপরে আক্রমণ করে বসে আর তাকে নির্মম ভাবে মারতে শুরু করে। হামজা তো তখন কিছুই করতে পারছিল না, শুধু বারবার ঘড়ির দিকে তাকাচ্ছিল, কারণ তারও একটা প্ল্যান ছিল। আসলে এখানে আসার আগে হামজা শ্রেণী বালকের কাছে গিয়ে বলেছিল সে যদি তার সব শত্রুকে এক ছাদের নিচে এনে দেয় তাহলে সে কি করবে। শ্রেণী বালক বলেছিল তাহলে সে পুরো ধ্বংসযজ্ঞ চালিয়ে দিবে। তখন হামজা তাকে বলে তাহলে যেন সে প্রস্তুত থাকে, কারণ সে তাকে সেই সুযোগ দিতে যাচ্ছে। আমাদের তো আর বুঝতে বাকি নেই যে বালকদের সাথে ইকবালদের শত্রুতা অলরেডি হয়ে গিয়েছিল, কারণ তাদের নির্দোষ ছেলেদেরকে তুলে নিয়ে গিয়ে তারা খুন করেছিল। তাই শ্রেণী হামজার সাথে যুক্ত হয়। এদিকে আবারও দেখানো হয় ইকবাল হামজাকে মারতে থাকে। তখন হঠাৎই হামজা বলে তার যদি এসব ছোটখাটো মারামারি শেষ হয়ে যায় তাহলে কি সে এখন বিস্ফোরণ শুরু করবে। আর এই বলার সাথে সাথেই সেখানে বিশাল বিস্ফোরণ ঘটে। পুরো বিল্ডিং ধসে পড়ে, কারণ হামজা যে অস্ত্রগুলো নিয়ে এসেছিল সেগুলোর ভেতরে টাইম বোমা লাগানো ছিল। তবুও তখন ইকবালের কিছু লোক বেঁচে যায় আর সেখানে তীব্র লড়াই শুরু হয়। হামজা তো একাই ইকবাল আর তার লোকেদের সাথে লড়তে থাকে। দুই পক্ষই একে অপরের উপর ভারী পড়ছিল, কিন্তু এক সময় দেখা যায় ইকবাল সেখান থেকে পালিয়ে যায় আর এরপর হামজাও তার পিছু নেয়। তাদের মধ্যে একাধিক ধাওয়া পাল্টা ধাওয়া চলতে থাকে আর ভীষণ মারামারিও হয়। শেষ পর্যন্ত তারা একে অপরের মুখোমুখি হয়। সেখানে ইকবাল হামলাকে খুব মারতে থাকে, কিন্তু হামজার সহ্য শক্তি ছিল অনেক বেশি। শেষমেশ ইকবালের দুই পা ভয়ঙ্কর ভাবে কেটে ফেলে। এরপর তাকে একটা ফুয়েল ট্যাঙ্কারে ফেলে দিয়ে সেখানে আগুন লাগিয়ে দেয়। সবকিছু শেষ করে হামজা চোখে অশ্রু নিয়ে এলিনাকে কল করে আর তাকে বলে তাদের আর কখনোই দেখা হবে না। হামজা শেষবারের মতো চায় এলিনা যেন তার আসল নামটা জানে আর তাকে সেই নামে ডাকে। তখন সে তাকে জানায় তার আসল নাম যোগিন্দার। এলিনা তখন তাকে সেই নামে ডাকে। হামজাও এরপর কল কেটে দেয়। কিছুক্ষণ পরেই পাকিস্তানি আর্মি এসে হামজাকে ধরে ফেলে আর তাকে প্রচন্ড নির্যাতন করতে থাকে, কিন্তু হামজা তাদেরকে কিছুই বলে না। এদিকে বিষয়টা যখন অজয় সান্যাল জানতে পারে তখন সে আইএসআই প্রধান হাসানের সাথে যোগাযোগ করে আর তাকে বলে এই মুহূর্তে যেন হামজাকে ছেড়ে দেওয়া হয়, তা না হলে পুরো পাকিস্তান উড়িয়ে দেওয়া হবে। কিন্তু হাসান বলে এবার ভারতের বদনাম হবে। তখন অজয় সান্যাল বলে সে তাকে একটা ছবি আর ভিডিও পাঠিয়েছে, সে যেন ওটা দেখার পরে কথা বলে। ভিডিও দেখার পর এটা জানা যায় যে হাসান গোপনে ইসরায়েলের সাথে বড় অস্ত্রের ডিল করছিল আর পাকিস্তান সরকার এই সম্পর্কে কিছুই জানতো না। এই ভিডিও ইসরায়েলের পক্ষ থেকে ভারতে পৌঁছায়। তখন অজয় হাসানকে বলে সে ইসরায়েলের সাথে ডিল করবে আর তারা ভারতকে জানাবে না। এটা কি কখনো সম্ভব? তাই ভালো হয় তারা যেন হামজাকে ঠিকঠাক ভাবে ছেড়ে দেয়। তারা প্রাইভেট জেটও পাঠাচ্ছে। যদি কোনো চালাকি করেছে তারা, তাহলে পাকিস্তানের মানুষই হাসানকে শেষ করে দিবে। হাসান তো তখন অনেক বেশি ভয় পেয়ে যায়। সে তার নির্দেশ মেনে হামজাকে নির্দিষ্ট জায়গায় ছেড়ে দেয়। পরে সেখানে একটা গাড়ি তাকে নিতে আসে আর আমরা দেখতে পাই ওই গাড়িতে তখন জামিল বসে আছে। আমাদের সামনে তখন অনেক বড় একটা সত্যি আসে। জামিল আসলে ৪৫ বছর ধরে পাকিস্তানে ভারতীয় এজেন্ট হিসেবে কাজ করছে। এতদিন ধরে সে রাজনীতির ভেতরে ঢুকেছিল, কিন্তু আসলে তো সে একজন ভারতীয় এজেন্ট। আর এই সবকিছু হামজা এখন বিদায় নেওয়ার সময় জানতে পেরেছে। সে তখন জামিলকে বলতে থাকে যে তার একটাই আফসোস থাকবে যে সে দাউদ ইব্রাহিমকে মারতে পারেনি। তখন জামিল তাকে একটা ছবি দেখায় আর জানা যায় দাউদের বর্তমান অসহায় অবস্থার পেছনে জামিল দায়ী। ডিআরডির তৈরি সেই সাইলেন্ট কিলার বিষ অনেক বছর আগেই সে দাউদকে দিয়ে দিয়েছিল, যার ফলে দাউদ পঙ্গু হয়ে গেছে। জামিল শেষে বলে ধীরে ধীরে কষ্ট দিয়ে মারার যে মজা সেটা একবারে মেরে ফেলার মধ্যে নেই। যাক, এরপরই জামিলের থেকে বিদায় নিয়ে হামজা আবারও ভারতে ফিরে আসে আর এসেই সে অজয় সান্যাল এবং সুশান্তের সাথে দেখা করে এবং পাকিস্তানে সে যেসব কাজ করে এসেছে সবকিছু তাদেরকে বিস্তারিত জানায়। অজয় তখন তাকে মুক্ত করে দেয়, তাকে এখন বিশ্রাম নেওয়ার জন্য বলে। হামজা কিছুদিন এদিক ওদিক ঘুরে বেড়ায়। এরপর সে একদিন পাঞ্জাবে তার নিজের গ্রামে যায়, নিজের বাড়িতে যায়। দূর থেকে সে তার পরিবারকে দেখতে থাকে, কিন্তু সে তাদের সাথে দেখা করে না, কারণ সে জানে একবার যদি সে তার পরিবারের সাথে দেখা করে ফেলে তাহলে সে কখনোই আর ফিরে আসতে পারবে না। তাই শুধু তাদেরকে দূর থেকে দেখে চোখে অশ্রু নিয়ে সে চুপচাপ ফিরে আসে। আর এখানেই
এই গল্পটা শেষ হয়ে যায়। আর এরপর আমাদের দেখানো হয় কিভাবে যোগিন্দার পাকিস্তানে যাওয়ার জন্য ট্রেনিং নিয়েছিল। সেই 2 বছর ধরে সুশান্তের অধীনে কঠোর ট্রেনিং নেয় এবং নিজেকে অনেক শক্ত করে গড়ে তোলে। আর সেখানেই সব সৈনিকদেরকে একটা গুরুত্বপূর্ণ শিক্ষা দেওয়া হয় যে বলিদানই হলো পরম ধর্ম। যাক, এই তো ছিল আজকের গল্প। হামজার জীবনের এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক ডেসক্রিপশন বক্সেই দেয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।